দর্শক, এখন একটু নজর রাখবো যুদ্ধের ব্যাপারে। যুদ্ধের দিকে আর বলছি না, কারণ যুদ্ধ তো মানে এখন স্টপ হয়ে আছে। যুদ্ধবিরতি, যেটা আজকেই সকালে খবরটা চলে এসছে যে 2 সপ্তাহ যুদ্ধবিরতি। ট্রাম্প নাকি অনেক অনেক কথা বলেছেন, শুনেছেন আপনারা, যে একটা চুক্তির জায়গাতে আসছে বিষয়টা। হরমুজ প্রণালী যেটা, সেটাকে খুলে দেওয়ার কথা হচ্ছে বা খুলে দিতে হবে। তো এইসব বলে তো একটা বিরতি। তো সেই বিরতিতে ইসরায়েলও নাকি সম্মতি হয়েছে বলে একটা খবরও এসছে। কিন্তু আমি ডিরেক্টলি জানবো যারা ইসরায়েলে আছেন, বিশেষ করে বাঙালি। আমি যার সঙ্গে কথা বলি মাঝে মধ্যেই, আপনারা দেখেছেন দীপন চৌধুরী, তাকে আমি এই মুহূর্তে সরাসরি অনলাইনে নেব, যে সত্যি ওখানকার মানুষ কি বলছেন, সরকার পক্ষ কি বলছে, বিরোধী পক্ষ কি বলছে। কারণ এই সময় হঠাৎ করে যুদ্ধবিরতি, যে টার্গেটটা নেওয়া হয়েছিল যে ইউরেনিয়ামের যে কাজটা, সেটাকে স্টপ করতে হবে। হরমুজ প্রণালী তো, এটা তো পরবর্তী সময়ে একটা সমস্যা তৈরি করা। এটা তো মানে ছিল না যে ওটা খুলে দিলেই যুদ্ধবিরতি। এটা তো যুদ্ধের জন্য একটা সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু যুদ্ধটা যে জন্য শুরু করা, যে ইউরেনিয়ামের যে ব্যাপারটা, সেটাকে পুরোপুরি স্টপ করতে হবে, লুকিয়ে কিছু করা চলবে না, সেসব তো কিছু তো হলো না। তো তার মাঝে যুদ্ধবিরতি করতে হচ্ছে। ফলে এতদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার পরে এই যে একটা অবস্থান, যুদ্ধবিরতি, এটাকে ওখানকার মানুষ কিভাবে দেখছেন, সরকার পক্ষ বিরোধী পক্ষ কিভাবে দেখছে। আমি দর্শক অনলাইনে পেয়েছি দীপন চৌধুরী, বাঙালি। দীপন, স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আজকে সকালে খবরটা যেটা এসছে যে যুদ্ধবিরতি, ভালো কথা, যুদ্ধ বন্ধ সব মানুষই চান, যারা শান্তি চান। কিন্তু ওখানকার মানুষের কি রিয়াকশান, সরকার পক্ষ বিরোধী পক্ষ তারাই বা কি বলছে, একটু বলুন তো। দেখুন, প্রথমে বলি যে এখানকার সরকার পক্ষ যারা, তারা কিন্তু এই ঘোষণার পর আমি বলবো অনেকটাই চুপ। মানে প্রধানমন্ত্রী অনেক পরে একটা বিবৃতি দিয়েছেন। প্রথম বিবৃতি উনি যেটা দেন, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী যেটা বলেন যে এই সিজফায়ারে লেবাননও মানে ইনক্লুডেড আছে, এবং এটা হচ্ছে যে ইরান যে 10টা প্রস্তাব দিয়েছিল, তার মধ্যে অন্যতম একটা ক্লজ এটা ছিল যে সব রকম জায়গায় মানে যুদ্ধবিরতি হতে হবে, যার মধ্যে লেবানন এবং হিজবুল্লাহ ইনক্লুডেড। কিন্তু প্রথম যেটা বিবৃতি এখানে নেতানিয়াহুর তরফ থেকে আসে, যে ইসরায়েল কোনো রকম সংঘর্ষ বিরতি লেবাননের সঙ্গে মানবে না, এটা শুধুমাত্র ইরানের জন্য প্রযোজ্য। এটা হচ্ছে 1 নম্বর। পরবর্তীকালে তারা যেটা বলছে যে ঠিক আছে, আমরা আমেরিকার সঙ্গে আমরা সম্পর্কে আছি, কোঅর্ডিনেশন করেছি। আমেরিকা যেভাবে এই যেটা আপনি বললেন যে ইউরেনিয়ামের ইস্যুটাকে সলভ করবে, আমরা সেটার দিকে দেখছি। ইতিমধ্যে এদের যিনি বিরোধী দলনেতা প্রধান ইয়ের লেপিড, তিনি বলেছেন যে এটা হচ্ছে ইসরায়েলের মানে ইতিহাসে সব থেকে বড় রাজনৈতিক বিপর্যয়। তার কারণ এই যে ডিসিশন হয়েছে যুদ্ধবিরতির, তাতে ইসরায়েল সেই অর্থে ইনভলভই ছিল না টেবিলে। তার কারণ এটা করেছে পাকিস্তান, এবং পাকিস্তানের সঙ্গে যেহেতু ইসরায়েলের সেই অর্থে সম্পর্ক নেই, সেই অর্থে মানে কোনো সম্পর্কই নেই ডিপ্লোম্যাটিক, তো ইসরায়েল কিন্তু ছিল না। যেটা হয়েছে পুরোপুরি আমেরিকার মাধ্যমে হয়েছে। এটা কিন্তু আপনি যদি দেখেন এর আগে গাজা ইত্যাদিতে যে শান্তি চুক্তিগুলো হয়েছে বা হচ্ছিল, সেখানে কিন্তু ব্যাপারটা এখানে ছিল না। মানে তখন গাজার ক্ষেত্রে যে মেন মধ্যস্থতাকারী ছিল সে হচ্ছে কাতার এবং মিশর। এই দুই জায়গাতেই ইসরায়েলি আর্মির লোকজন, গভর্নমেন্টের লোকজন, এবং সব থেকে বিশেষ করে মোসাদের যিনি চিফ ডেভিড বার্নিয়া, তিনি বারবার কাতারে বা মিশরে গেছেন। তো সেই ক্ষেত্রে একদিক থেকে দেখতে গেলে ইসরায়েলকে কিন্তু খানিকটা অন্ধকারে রেখে বা সাইড লাইনে রেখেই এই চুক্তিটা হয়েছে। এবারে এখানে সাধারণ মানুষের মধ্যে এমনি আজকে এখানে ছুটির দিন, তো মানে খুব একটা লোকজনের সঙ্গে আলাপ হয়নি, কিন্তু যেটুকু মানে ইন জেনারেল মিডিয়াতে বা টুইটারে বা সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখা যাচ্ছে, যে সবার মধ্যে আপনি যেটা বললেন এই প্রশ্নটাই এখন নাম্বার ওয়ান, যে ইউরেনিয়ামের কি হবে। মানে এই যে এত যুদ্ধ করা হলো, এবং সেইখানে এত কিছু সংঘাত, এত অর্থনৈতিক ক্ষতি এ করে আলটিমেটলি যদি ইউরেনিয়ামটা ইরান রেখে দিতে পারে, তাহলে এটা অবশ্যই তাদের জন্য বিশাল একটা জয়। তবে এখানে একটা কথা একটু বলে নেওয়া দরকার, যে এটা কিন্তু একটা জাস্ট আপনি ভাবতে পারেন যে এখন বর্তমানে যেটা হয়েছে স্টপ গ্যাপ একটা অ্যারেঞ্জমেন্ট। সেখানে দুই পক্ষই একটা প্রস্তাব দিয়েছে, মানে আমেরিকা 15টা পয়েন্ট দিয়েছে, ইরান 10টা পয়েন্ট দিয়েছে। এবার এইটার ভিত্তিতে ফার্দার নেগোসিয়েশন হবে। এইগুলোই যে ফাইনালাইজ হয়ে গেছে এরকম কিন্তু এখন কোনো ব্যাপার নেই। এবং এই কয়েক ঘন্টা, আমি বলছি 1-2 ঘন্টা আগে ট্রাম্প আবার পোস্ট করেছেন যে আমরা কিন্তু যে মানে নিউক্লিয়ার ইউরেনিয়ামটা আছে সেটাকে আনার জন্য সব রকম চেষ্টা করব, সেই অনুযায়ী আমাদের নেগোসিয়েশন আমরা ইরানের সঙ্গে করব। এবং তারপর উনি আবার বলছেন কোনো দেশ যদি ইরানকে অস্ত্র বেচতে চায় তাকে আবার উনি সেই ট্যারিফের হুমকি দিচ্ছেন। আবার তারপর আবার বলছেন যে ইরানের রেজিম চেঞ্জ হয়ে গেছে। তো
অন্তত ইউরেনিয়ামের মানে ইস্যুতে এটুকু বলা যেতে পারে যে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু একসাথেই কাজ করবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের এটা মনে রাখতে হবে যে এই যুদ্ধটা যখন শুরু হয় তার আগেও কিন্তু এইরকম নেগোসিয়েশন চলছিল। সেখানে জেনেভাতে আমেরিকার যিনি মানে এই পশ্চিম এশিয়ার এনভয় আছেন স্টিভ উইটকফ, আর ট্রাম্পের জামাই জারেড কুশনার আমেরিকার তরফে তারা ছিলেন। ইরানের তরফে ওদের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি ছিল। যুদ্ধ শুরু হওয়ার ঠিক দুদিন আগে মানে জেনিভাতে ওই আলোচনার পর ফিরে এসে ইরান বলেছিল খুব ভালো আলোচনা হয়েছে, আমেরিকানরা আমাদের প্রস্তাব ভাবছে, মান মেনে নিচ্ছে, হয়তো এদিকে একটা ফলপ্রসূ হতে পারে। তার দুদিন পরেই হামলা শুরু হয়ে যায় এবং আমেরিকার তরফ থেকে এটা বলা হয় যে এবার কোনটা সত্যি মিথ্যে কেউ জানে না, মানে এটা একটা আমেরিকার ভার্সন একটা ইরানের ভার্সন। আমেরিকা বলা হয় যে ইরানিয়ানরা একদমই কোনো রকম ডিলের ক্ষেত্রে আগ্রহী ছিল না। তারা বরঞ্চ এসে এরকম বলছিল যে আমাদের কাছে 60% ইউরেনিয়াম আছে এনরিচ, যেটা দিয়ে আমরা 11খানা পরমাণু ওয়ারহেড বানাতে পারি। তো নেগোসিয়েশন কিন্তু আগেও হয়েছে, কিন্তু সেই নেগোসিয়েশনের ফল কতটা কি হবে সেটা কিন্তু সন্দেহজনক। বেসিক যেটা কাঁটার জায়গা সেটা কিন্তু সেই একই ব্যাপার, যে ইউরেনিয়াম এনরিচমেন্ট সেটার কি হবে। আমেরিকার তরফ থেকে হয়তো যেটা প্রস্তাব দেওয়া হবে যে তুমি আমাদের এনরিচড ইউরেনিয়ামটা দিয়ে দাও, তার বদলে ইরান যেটা বলছে এই যে যে ক্ষতি হয়েছে যুদ্ধে, সেই যে অর্থনৈতিক ক্ষতিটা সেটাকে ভরপাই করে দেওয়া, সেটা আমেরিকা প্রস্তাব দিতে পারে। না হলে ইরানের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে হরমুজ দিয়ে জাহাজ নিতে গেলে প্রতি জাহাজকে প্রায় $2 মিলিয়ন মানে মাসুল দিতে হবে। তো সেটা অবশ্যই মানে কোনো দেশের জন্যই অ্যাকসেপ্টেবল নয়। তো এটা কোন দিকে যায় সেটা কিন্তু আমাদের ভবিষ্যতে দেখতে হবে। হ্যাঁ, বর্তমানে ডেফিনেটলি অন্তত আমেরিকার তরফ থেকে একটা যুদ্ধ বিরতি হয়েছে। আর আমি ছোট্ট করে আরেকটা পয়েন্ট ওই লেবাননের পয়েন্টটা আবার বলবো। লেবাননে কিন্তু এখনো হামলা করছে, এই আমি বলছি 1-1.5 ঘন্টা আগেই ইসরায়েল কিন্তু ওখানে বিশাল এয়ার স্ট্রাইক করেছে। তার বদলে ইরান আবার বলেছে যে যদি লেবাননে হামলা না হয় আমরা তেল আবিবে আবার মিসাইল পাঠাবো। আর এইদিকে আজকে সকালবেলা কিন্তু মানে ইরানের দু একটা ওই লবণ বলে একটা হ্রদ আছে যেখানে ওদের ওই পেট্রোকেমিক্যাল ফেসিলিটি গুলো ছিল, সেখানে একটা অ্যাটাক হয়েছিল। সেটা কে করেছে এটা বোঝা যাচ্ছে না, ইসরায়েল করেছে নাকি কেউ কেউ বলছে ইউএই করেছে। তার বদলে ইরান কিন্তু আবার ওই কুয়েত ইউএই এইখানে ড্রোন হামলা করেছিল সকালবেলা, মানে এগুলো যুদ্ধবিরতি ঘোষণার পরও। তো এরকম হতেই পারে মানে আমেরিকা হয়তো হাত তুলে নিল ঠিক আছে আমরা আর যুদ্ধ করবো না, কিন্তু তাতে যে অন্যান্য দেশগুলোর সঙ্গে পুরোপুরি এই সংঘাতটা থেমে যাবে সেটা কিন্তু আমাদের আরেকটু সময় নিয়ে দেখতে হবে। এই মুহূর্তে কিন্তু বলাটা একটু মানে জটিল। না তার মানে কি ওখানকার মানে ইসরায়েলের লোকেরা কি ট্রাম্পকেও কি দুষছেন নাকি যে উনি হঠাৎ করে ইসরায়েলকে অন্ধকারে রেখে এরকম একটা চুক্তি করে ফেললেন, তাহলে আমরা এতদিন ধরে লড়াইটা যে করলাম কি লাভটা হলো? এই ট্রাম্প লোকটাই মানে এই রকম কখন কি সিদ্ধান্ত নেয়, মানে ট্রাম্পের অবস্থান নিয়েও কি প্রশ্ন তোলা হচ্ছে নাকি কোনো অংশের তরফ থেকে? দেখুন, ট্রাম্পের অবস্থান নিয়ে আমি যেটা আগের দিনও বললাম যে ট্রাম্পের এই ধরনের বক্তব্য নিয়ে তো এদের মধ্যে একটা মানে সংশয় আছেই। তবে কোথাও গিয়ে বিশেষ করে মানে ট্রাম্প এই গাজা যুদ্ধটায় যে ইসরায়েলি পণবন্দীরা ছিল তাদেরকে মানে ছাড়িয়ে আনতে যে সদার্থক ভূমিকা নিয়েছিলেন, সেটার জন্য কিন্তু ট্রাম্পের ওভারঅল রেটিংটা এখনো ইসরায়েলিদের মধ্যে অনেকটাই পজিটিভ। তো সেই অর্থে যে বিশাল কিছু সমালোচনা সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এটা আরো বেশি প্রকট হয়তো হবে যদি শেষমেশ ইরান যদি ইউরেনিয়ামটা রেখে দিতে পারে, তখন কিন্তু আমরা এই সমালোচনাটা আরো বেশি দেখতে পারবো। কিন্তু এখন সবাই মোটামুটি অনেকেই মানে যারা হয়তো একটু সরকারপন্থী তারা বলছে ঠিক আছে আর একটু ধৈর্য ধরি দেখি, কারণ এটা জাস্ট একটা এগ্রিমেন্ট, আবার 2 সপ্তাহ পর কি হয়, কারণ আলোচনা তো আগেও হচ্ছিল। তো এখন একটু জল মাপার ব্যাপারটা হচ্ছে, সরাসরি কিন্তু সেই অর্থে সমালোচনা এখনো হচ্ছে না। তবে কয়েকজন হয়তো করেছেন, কিন্তু আমি যেটা বললাম যে গাজা যুদ্ধে বিশেষ করে ইসরায়েলি পণবন্দীদের ছাড়িয়ে আনতে ট্রাম্পের ভূমিকার জন্য ওভারঅল তার ইমেজটা কিন্তু এখনো যথেষ্ট পজিটিভ এখানে। না আমি যেটা আরেকটু পরিষ্কার হতে চাইছি যে বিরোধী আছে, খবরে যেমন ইরানের লোকেরা স্বস্তি ফিল করছেন, আরও অনেকে অনেক কথা বলছেন। তো এই যুদ্ধবিরতি যেভাবে যে অবস্থায় হয়েছে এতে কি ইসরায়েল ওভারঅল কি সন্তুষ্ট না? তারা কি এখনো যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে? না আমি হ্যাঁ অবশ্যই আমি এটা বলবো, যতক্ষণ না ইরানের ইউরেনিয়ামের ইস্যুটার একটা পার্মানেন্ট সেটেলমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু ইসরায়েল সরকার বা ইসরায়েলি জনতার একটা বড় অংশ কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই। কারণ এইটা না হলে এটা সেই আবার আগের মতোই হলো, যে জুনের ঠিক আছে হলো যুদ্ধ, সেখানে তারপর আবার ইরান এনরিচমেন্টের দিকে যাচ্ছে বা ইরান আরো বেশি করে হয়তো মিসাইল ড্রোন বানাচ্ছে, তো আবার আর একটা পরের রাউন্ড হবে। এইটা না হলে কিন্তু এটা এনলেস চলতেই থাকবে। যদি এটার সেটেলমেন্ট একটা পার্মানেন্ট হয়ে যায় তাহলে ঠিক আছে, কিন্তু সেটা না হলে কিন্তু আলটিমেটলি ইসরায়েলের ক্ষেত্রে এটা খুবই স্ট্র্যাটেজিক লস। কারণ ইসরায়েলের ক্ষেত্রে কোনোভাবেই ইরান যদি পরমাণু
বোমা বানিয়ে ফেলে, সেটা কিন্তু তাদের জন্য একটা বিশাল বড় বিপদ। তো সেটাই তাদের প্রাইমারি লক্ষ্য। যুদ্ধবিরতি নিয়ে যদি হতাশা থাকে, সেটাই একমাত্র কারণ যে ইউরেনিয়াম ইস্যুটাকে কিন্তু এখনো কোনো রকম মানে অ্যাড্রেস করা হয়নি, অন্তত এই মুহূর্তে। আমি আরেকটা বিষয় জানতে চাই যে এই যুদ্ধ হলে যে ক্ষতি, আমেরিকারও বলছে অনেক ক্ষতি হচ্ছে, ইরানেরও অনেক ক্ষতি, নিশ্চয় ইসরায়েলেরও অনেক ক্ষতি। এরা ক্ষতিগুলো পূরণ করে কোত্থেকে, এরা সাপোর্টটা কোত্থেকে পায়? আমি ফিনান্সিয়াল সাপোর্টের কথাটা বলছি। ওখানকার মানুষের মধ্যে কি সংকট দেখা দিচ্ছে না? দেখুন, এখানে যেটা মেন যেটা হয়েছে যে যে বাড়ি ঘর ইত্যাদি প্রপার্টি ড্যামেজ, ঠিক আছে, সেইগুলো কিন্তু ক্ষতি হয়েছে অবশ্যই। তো এইগুলো এদের একটা ইন্স্যুরেন্সের সিস্টেম আছে, মিউনিসিপ্যালিটি বা সরকার থেকেই এগুলোকে দেওয়া হয়। মানে সঙ্গে সঙ্গে মানে আপনাকে একটা কোনো রকম, যেটুকু আমি জানি, যে অ্যাপিল ফিল করতে হয় যে আমার এরকম একটা হামলা হয়েছে, তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এইটা দেবো গাড়ি ইত্যাদি, এটা ইন্স্যুরেন্সের মধ্যে এটা সরকার কভার করে এবং সরকারের বাজেটেও সেটা ইনক্লুডেড থাকে। বাকি এটা সত্যি খুবই আশ্চর্যজনক, যেটা আমরাও নিজেদের মধ্যে অনেকবার বলি, এই যে অক্টোবর 7 থেকে প্রায় আজকে 2.5 বছর এই যুদ্ধ হচ্ছে, সেই অর্থে সেই এই দেশে যে মানে মানে বিশাল মানে কি বলবো, মানে খেতে পাচ্ছে না, হ্যাঁ, লোকজনের চাকরি নেই, এরকম কিন্তু কোনো ব্যাপার কিন্তু নেই। দু একজন ক্ষেত্রে হতে পারে, কিন্তু আপনি যে কোনো, এখন তো অনেক ইন্ডিয়ান মিডিয়াও এইখান থেকে এসে রিপোর্ট করছে, আপনি আশেপাশে রাস্তাঘাট দেখলে বুঝতে পারবেন। মানে সেই অর্থে কিন্তু কোনো ডিস্টারবেন্সের চিহ্ন নেই। মানে এখানে যে অর্থনৈতিক শকটা এরা অতটা ফিল করে না। এর একটা কারণ, মানে এমনিতেও যা আছে, মানে এদের পার ক্যাপিটা জিডিপি বলুন, অর্থনৈতিকভাবে খুবই উন্নত দেশ, সেটা তো একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্টর হচ্ছে আমেরিকা ইত্যাদি জায়গায় যেসব ইহুদি এরা আছেন, তারা বিশালভাবে কন্ট্রিবিউট করেন। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। অক্টোবর 7-এর হামলার পর গাজা বর্ডারে যেসব এরা বলে ওই কিবুতস বা মোসাব, মানে ধরুন গ্রাম, সেখান থেকে তো যারা ছিল তাদের ইভাকুয়েট করাতে হয়েছিল, কারণ প্রায় অনেকটাই ধ্বংস হয়ে গেছিল। বা ধরুন উত্তরে যখন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চলছে, অনেক মানুষকেই তাদের ঘর ছেড়ে এসে তেল আভিভ বা অন্যান্য বড় শহরে হোটেলে আশ্রয় নিতে হয়েছে। তো প্রথম দিকে মানে ধরুন 1 সপ্তাহ বা 10 দিন এই হোটেলে থাকার বিল, তাদের থাকা খাওয়া, এগুলো সরকার দিচ্ছিল। তারপর পুরোটাই এদের একটা ভলেন্টিয়ার আছে, মানে অর্গানাইজেশন, যেখানে এদের মধ্যে যারা বড় বড় ব্যবসায়ী বা সমাজে প্রতিষ্ঠিত এবং বিদেশেও যারা আছে, পুরোটাই তাদের ফান্ডিং এ চলে। এবং সেটা তারা কিন্তু মানে ধরুন ইভেন 1 বছর 1.5 বছর অব্দি এই ধরনের হোটেলগুলোতে তারা থেকেছে। তো এদের মানে আমি বলছি যে সেন্স অফ বিলঙ্গিং বা কমিউনিটি ফিলিংটা এটা মারাত্মক স্ট্রং গোটা পৃথিবীতে ইহুদিদের মধ্যে। তো এটা অবশ্যই একটা খুবই আশ্চর্যজনক বিষয় যে এত যুদ্ধের পরেও তাদের কিন্তু সেই অর্থে মানে ইকোনমিক শক কিন্তু ইসরায়েলে সেরকম কিছুই পড়েনি। এবং আবার মানে এদের এখন বড় চিন্তা যেটা অর্থনৈতিকের দিক থেকে, যুদ্ধের একটাই চিন্তা ছিল যে ইন্টারসেপ্টর কটা থাকবে, মানে বারবার বারবার মিসাইল করতে গিয়ে কতটা ইন্টারসেপ্টরের স্টক তারা কতটা ম্যাচ আপ করতে পারবে, সেটাই একমাত্র চিন্তা। মানে যুদ্ধ থামানোর যদি ইসরায়েলের তরফ থেকে কোনো ক্রাইটেরিয়া থাকে, তো অর্থনৈতিক কারণে যে অর্থনৈতিক বার্ডেন হয়ে যাচ্ছে এরকম কিন্তু মানে এটা কিন্তু ব্যাপার নয়। এবং ওভারঅল আরও অন্যান্য সাপোর্ট, মানে অন্য দেশের থেকে, আমেরিকার থেকে সাপোর্টও তো থাকে। না, আমেরিকার থেকে সেই অর্থে অর্থনৈতিক সাহায্য অতটা নয়, কিন্তু আমেরিকার থেকে যেটা আছে সেটা হচ্ছে যে অস্ত্র। কিন্তু এই অস্ত্রগুলো কিন্তু মানে গিফট নয়, এগুলো কিন্তু এরা মানে রীতিমতো পয়সা দিয়ে কেনে। একই জিনিস কিন্তু ভারতের থেকেও হচ্ছে, যে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা এই এত মানে সাম্প্রতিক সময়ে এত উন্নত হওয়ার কারণ হচ্ছে যে গাজার যুদ্ধের পর ট্র্যাডিশনালি ইউরোপের যেসব দেশগুলো তাদেরকে অস্ত্র সাপ্লাই করতো, ফ্রান্স, ইটালি, স্পেন, কিছু ক্ষেত্রে জার্মানি, এরা কিন্তু এটা বন্ধ করে দেয়। কিন্তু ভারত কিন্তু এই অস্ত্র সাপ্লাই বন্ধ করেনি। ইসরায়েলের যে ড্রোন ইত্যাদি, হারমেস ইত্যাদি, এগুলো কিন্তু আমাদের হায়দ্রাবাদে আদানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার ফেসিলিটিতে তৈরি হয়েছে এবং ভারত কিন্তু এগুলো সাপ্লাই করে গেছে। তো মানে অস্ত্র, মানে অস্ত্র দেখুন, অস্ত্র কিনতেও তো টাকা লাগে, সেই টাকার কিন্তু কোনো শর্টেজ নেই। আমেরিকার সাপোর্টটা অন্যদিকে, আমেরিকার সাপোর্টটা যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে কূটনৈতিক স্তর। মানে কূটনৈতিক ভাবে, বিশেষ করে যদি আপনি মানে সিকিউরিটি কাউন্সিল বলেন রাষ্ট্রপুঞ্জের, সেখানে যদি আমেরিকার সাপোর্টটা না থাকতো, তাহলে কিন্তু ইসরায়েলকে এই গাজা যুদ্ধ বলুন, ইরান যুদ্ধ বলুন, তাহলে রাশিয়া বা চীন এদের স্যাংশন ফেস করতে হতো। কিন্তু আমেরিকার সব থেকে বড় সাপোর্ট আমি মনে করি যে যখন এই ধরনের কোনো রাষ্ট্রপুঞ্জ বা ইন্টারন্যাশনাল স্যাংশন বা ইন্টারন্যাশনাল অফ জাস্টিস, যেখানে ইসরায়েল যদি একটু প্যাচে পড়তে পারে, সবসময় সেখানে আমেরিকা সেখানে ছাতার মতো তাদেরকে কিন্তু দাঁড়িয়ে তাদেরকে প্রোটেক্ট করে। এইটা একটা আমেরিকার ইনফ্যাক্ট। আর আমেরিকাতেও যদি বলেন, আমেরিকাতে আপনি যদি মানে ডেমোক্রেট বলুন, রিপাবলিকান বলুন, দুটো পার্টিতেই সমস্ত বড় মানে পলিটিশিয়ান বা বিজনেসম্যান এরা প্রচুর ইহুদি কমিউনিটি। আপনি যদি সিলিকন ভ্যালি পুরো দেখেন, অর্ধেক তো অনেক ইহুদি, মার্ক জুকারবার্গ থেকে শুরু করে ওরাকেলের সিইও, এরা সব ইহুদি। এবং ইহুদি মানে শুধু
ওই জন্মে ইহুদি না, এরা রীতিমতো ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত। ইসরায়েলকে বিভিন্নভাবে তারা ডোনেশন করে। তো আবারও ওই একই কথা বলতে হবে যে কমিউনিটি ফিলিংটা এদের মধ্যে মারাত্মক, যে কারণে সবাই কিন্তু মানে কেউ একটা বিপদে পড়লে সেটাকে আবার টেনে মানে তুলে ধরার চেষ্টা করে আর কি। এমনি এমনি ইসরায়েলের যে ইকোনমি সেটা কিসের উপরে মানে নির্ভরশীল, মানে কি জন্য এত উন্নত? মানে ম্যান পাওয়ার, ইসরায়েলের তার কোয়ালিটি সেটা আছেই, সেটা ব্যাপার তো থাকেই, মানে বাদ বাকি কিসের উপরে ডিপেন্ড করে? ইসরায়েলের ইকোনমি সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে যে টেক, আইটি, মানে আমেরিকার পর আইটি কোম্পানিগুলোর মানে অন্যতম সব থেকে বড় মানে হেডকোয়ার্টার যদি থাকে সেগুলো আমাদের তেল আবিবে। বিশেষ করে আপনি এখন জানবেন যে এনভিডিয়া বলে একটা কোম্পানি আছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা খুব বড় কোম্পানি। তো তারা মানে বিলিয়নস অফ ডলার এই যুদ্ধের মধ্যেও ইনভেস্ট করছে এখানে। তো এইটা একটা বড়। এছাড়া ইসরায়েল কিন্তু কৃষি ক্ষেত্রে প্রচন্ড উন্নত একটা দেশ, যেটা মানে খুব আশ্চর্যজনক। মরুভূমি হলেও তারা এমন ভাবে ওই চাষবাসের কিছু প্রযুক্তি করেছে যেটাকে বলে ড্রিপ ইরিগেশন, এবং যেটা আমরা ভারতেও বিশেষ করে গুজরাটের মানে কচ্ছ এরিয়াতে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করেছি বেসিক্যালি। মানে মরুভূমির মধ্যে কিভাবে সোজা কথায় মানে চাষবাস করা যায় এই ধরনের করে। মানে তারা কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে খুব একটা নির্ভরশীল নয়, মানে ফুড সিকিউরিটি ইত্যাদি সব থেকে তারা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট। এছাড়া যদি আপনি এই এখন এই যুদ্ধের ক্ষেত্রে মানে এনার্জির কথা হচ্ছে যে এই বিদ্যুৎ ধরুন থেকে আসে, এগুলোও কিন্তু এরা সেলফ সাফিসিয়েন্ট, কারণ এদের যে মানে ভূমধ্য সাগর আছে সেখানে ন্যাচারাল গ্যাস অর্থাৎ মিথেনের মানে বিশাল ভান্ডার আছে। তো সেইটা দিয়েই তারা এই পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি চালায়। পেট্রোল ডিজেল যেটা ইম্পোর্ট করে সেটা ওই আজারবাইজান ইত্যাদি থেকে ইম্পোর্ট করে, যেটা কিন্তু মোট কথায় হরমুজ হয়ে আসে না। তো এইগুলো আঁচ পড়ে না। তো তবে হ্যাঁ মানে এইটা আছে, এছাড়াও টুকটাক কিছু ইন্ডাস্ট্রি আছে। বাট মেন যদি বলে সেটা হলো ইনফরমেশন টেকনোলজি, স্টার্ট আপ, যাকে ইসরায়েলকে অনেক সময় স্টার্ট আপ নেশন বলা হয়। এই ধরনের এগুলোতে তারা খুবই আর কি উন্নত। ওকে, অসংখ্য ধন্যবাদ। এখন তো একটা বিরতি আছে, সুতরাং তাও বলবো আগের থেকে অনেকটা স্বস্তি আপনাদের জন্য। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। ভালো থাকবেন। দর্শক, শুনলেন দীপন চৌধুরী সরাসরি ছিলেন ইসরায়েল থেকে, আপডেট পেলেন, অনেক নতুন নতুন সব তথ্য আপনারা পেলেন। কিন্তু ওখানকার মানুষের যেটা রিয়াকশন, যেটা বুঝলাম, তারা কিন্তু এখনও সন্তুষ্ট না যে যুদ্ধটা এতটা করলাম, কিন্তু যুদ্ধের মেইন যে বিষয়টা সেটা যদি ফুলফিল না হয়, যদি এখনও ইউরেনিয়াম থাকে ইরানের কাছে, সেই তো পরমাণু বোমা তৈরি করবে, তার মানে তো সেই থ্রেটটা থেকেই গেল। তাহলে আমাদের এতদিন যুদ্ধ করে লাভটা কি হলো? তাই যুদ্ধবিরতি করে কী বা আমরা স্বস্তি পাচ্ছি? আগে ওইটার নিষ্পত্তি না হলে, ওই বিষয়টা ইউরেনিয়াম যে মজুতের যে বিষয়টা, সেটার সমাধান না হলে তাহলে আমাদের যুদ্ধের সমাধান সেই অর্থে কী হচ্ছে? এই জন্যে তারা এখনও দরকার হলে যুদ্ধ করতে হবে, চালাতে হবে, একেবারে ইরানের অন্তত ওটাকে শেষ করতে হবে, এই টার্গেট ইসরায়েলের আছে, ওখানকার মানুষের বিপক্ষ সবেরই আছে, যেটা বুঝলেন আপনারা। তো দেখা যাক, যেহেতু ইরান এখন ওইটা নিয়ে কিছুই করতে দিল না, বা ইরানের ওটার কিছু হলো না, ফলে এই যুদ্ধ অ্যাকচুয়ালি কতদিন বিরতি অবস্থায় থাকবে সেটা এখন দেখার, বা সেটা এখন প্রশ্নের। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।